অবশেষে ওসমান হাদি মামলায় সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন। মূল মাস্টারমাইন্ড উনি, সকল তথ্য ফাঁস হয়েছে। হাদির খুনির সাথে এমন একজন জড়িত যার জন্য ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে আজ ওসমান হাদি মামলার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। সেনাপ্রধানের সাথে জড়িত এবার প্রকাশ্যে সকল প্রমাণ এসেছে। এই নিয়ে দেশের মধ্যেও নতুন উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, বিরল একটা ঘটনা ঘটেছে আজকে। বিরল বলছি এই কারণেই যে এই ঘটনা ঘটার কথা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের, সেই আদালত আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার জামিন দিয়েছেন। এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তার এবং বিচার যদি এই সরকার না করতে পারে, তাহলে আমরা মনে করব আমরা এখনো ভারতীয় আধিপত্যবাদের কোরাল থাবা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। নুনুস মেজিকে বাংলাদেশের সারা সেখানে প্রচন্ড গুলাগুলি হয়েছে। স্যার এখন একটা ভীষণভাবে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ফাঁস করল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার সিনথিয়া বিথি। এইভাবেই ওসমান হাদি মামলার সকল আসামিরা রিমান্ডে সকল তথ্য প্রকাশ করে দিচ্ছে। অন্যদিকে আজকে ওসমান হাদি মামলায় মূল মাস্টারমাইন্ডের নামটি সেই রিমান্ড থেকেই বেরিয়ে আসে এবং এই মাস্টারমাইন্ডের নাম দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় যে তিনি কিভাবে এই মামলার সাথে জড়িত থাকতে পারেন। আসলে দর্শক শ্রোতা, আপনারা এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেখাবো সেই আসামিরা জবানবন্দিতে যা যা বলেছে। অন্যদিকে সেনাপ্রধানের বর্তমান অবস্থা এবং ওসমান হাদির মামলা নিয়ে যে দেশের মধ্যে একটা অ্যাকশন চলতেছে সেইটাও দেখতে পারবেন। আসুন আপনার কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে ওসমান হাদির মামলা নিয়ে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, জবানবন্দি প্লাস অনেক ক্লিপ, সেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই আমি বলছি আপনারা সম্পূর্ণ এই নিউজ প্রতিবেদনটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ফাঁস করল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার সিনথিয়া বিথি। হাদির খুনির সাথে এমন একজন জড়িত যার জন্য ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরীফ ওসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে। এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহেই ছিল বড় ভুল। ইউনূস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে। এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে। মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা। এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু না, সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয়, তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল, কে সেই দাবার চালের মূল কারিগর, যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়। আর ওসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক, যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো ওসমান হাদিকে। আপনি ওসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে ওসমান হাদি জ্বালাময়ী কিছু শব্দবোমা দিয়েছিল। ভয় ডারহীন জ্বালাময়ী সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল, সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব, বলেছিলেন ওসমান হাদি। হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল, ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের? একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই, কিন্তু ওসমান হাদির শব্দবোমা ঠিকই দিয়েছেন। আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো, যার জন্য দিতে হলো নিজের জীবন? গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে। একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ, যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড? আপনি যার কথা ভাবছেন সেই শাহীন চেয়ারম্যান নয়। সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন সেই সন্দেহ? কেন ফয়সালকে জীবিত ধরা অসম্ভব? এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়, তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, যেখানে বলা হয়েছে
খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুক যুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুক যুদ্ধের কথা বলে, ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ওসমান হাদির দেলাতে। আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার। তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব, সেটা হয়তো সময় বলে দিবে। এদিকে ঘটনার আরেকটি লিড পেয়েছে গোয়েন্দা সংস্থা। শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে গ্রেফতারের পর রিমান্ডে যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে র্যাব 11-র একটি টিম কুমিল্লা থেকে গ্রেফতার করে। বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল, ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান। সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয়, বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ, আন্তদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ। উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র, বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে। প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্র ভাণ্ডার, কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে। বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। অভিযোগ রয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্যে দুর্বল হয়নি, বরং সিনথিয়া বিথির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল। তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর, কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী। বাবার রেখে যাওয়া অস্ত্র ভাণ্ডার ও প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনথিয়া বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই আন্তদেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার, সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থ প্রবাহ পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে। তার ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্যার এখন একটা ভীষণভাবে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার নাকি হয়েছেন তিনি। স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ, মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এসব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু, মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায় এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কি ঘটেছিল সেখানে? আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্য উঠে আসে? 218 কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি। নির্বাচনের ঠিক 36 দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ? কারা ছিল এই কিলিং মেশিনের মাস্টারমাইন্ড? কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের? সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হত্যার পেছনের হাড় হিম করা সেই সত্য কাহিনী। হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের দাবি, গত 6 মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল। রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প, যেখানে প্রশাসন আর রাজনীতি নেই, মিশে একাকার কেবল একজন শুটার নয়, এই মিশনের পিছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। এখন প্রশ্ন উঠছে, বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভিতরের কারো কোনো গোপন সমঝোতা ছিল কিনা? গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের 21 তারিখে। সিঙ্গাপুরের একটি হোটেল থেকে শুরু হয়েছে সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে 4 জন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা, যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি, ও সেই বৈঠকে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন। তদন্তকারীরা বলছেন 5 দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তী পালানোর পথ নিশ্চিত করা হয়েছিল। 26 জুলাই ফয়সাল দেশে ফেরার পরপরই তার পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা। রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন। শুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তার সন্তানের নামে 55 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয়। তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট 38টি রহস্যময় চেকের সন্ধান পায়। এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় 218 কোটি টাকা, যা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারাও স্তম্ভিত। সবচেয়ে বড় অঙ্কের 90 কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় 35 কোটির 10টি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। এত বিপুল পরিমাণ অর্থ একজন সাধারণ শুটারের কাছে কিভাবে পৌঁছল তার উৎস খুঁজে মানি লন্ডারিং ইউনিট ব্যাংক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে। অনুসন্ধান টিম যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি। রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে 172 কোটি টাকা দেওয়া হয়েছে। বারিধারা ডিওএইচএস এলাকায় ড্রিম ইনফিনিটির ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিসের অস্তিত্ব নেই। বনানীর ম্যাক্স নামের আরেকটি প্রতিষ্ঠান 50 কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া। ইন্দিরা রোডের 30টি টেক্স নামের একটি কোম্পানি 4 বছর আগে তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে। দর্শক, বিরল একটা ঘটনা ঘটেছে আজকে। বিরল বলছি এই কারণেই যে এই ঘটনা ঘটার কথা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, বড় বড় নেতা তাদের বিচার হচ্ছে, এবং এরই মাঝে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড যে আদালত থেকে দেয়া হয়েছে, সেই আদালত আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার জামিন দিয়েছেন।
এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কাউকে জামিন দেওয়ার ঘটনা ঘটল। হঠাৎ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকে, আওয়ামী লীগের নেতাকে কেন জামিন দিলেন, কাকে জামিন দিলেন, কি কারণে জামিন দিলেন, চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো কাউকে জামিন দেওয়ার ঘটনা ঘটালেন। এই ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু ঘটনার মধ্যে যখন আমরা ঢুকবো তখন মনে হতেই পারে যে আদালত এই ধরনের ক্ষেত্রে জামিন দেওয়ার ব্যাপারটাতে অবাক হওয়ার কিছু থাকে না। দৈনিক মানবজমিন এই তথ্যটা নিশ্চিত করছে। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, কয়েকটি শর্তে ট্রাইব্যুনালে প্রথম জুলাই হত্যা মামলার আসামির জামিন। জুলাই হত্যা মামলার আসামি তিনি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং এই মামলায় যে অনেক নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে, এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।